জুলাই যোদ্ধা, তাদের তালিকা আপনারা করলেন, কিন্তু 17 বছরে যারা নিহত হয়ে গেল, শহীদ হয়ে গেল, তাদের তালিকা কোথায়? মানি না, মানব না, গণবিরোধী বাজেট, গরিব মারার বাজেট। এখানে বিরোধী দলের নেতা সবসময় উপস্থিত থাকেন, মাননীয় আমাদের সংসদ নেতা সবসময় উপস্থিত থাকেন। অতীতের কোনো সংসদে আমরা এটা দেখি নাই। আমার পাশেই পানি সম্পদ মন্ত্রী মহোদয় বসে আছেন। চায়না থেকে ফিরে ওনাকে জিজ্ঞাসা করেছি, উনিও এ কথা আমাকে জানিয়েছেন। সেজন্য আমি ওনাকে, মাননীয় প্রধানমন্ত্রীকে, আমাদের তিস্তা পাড়ের ভাগ্যাহত মানুষ, 2 কোটি মানুষ ছন্ন ছাড়া, যারা আজকে নদীর কারণে ভূমিহীন হয়েছে, বসত বাটি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে, তাদের যে উনি আশার আলো দেখিয়েছেন, এজন্য আমি আমার পক্ষ থেকে, রংপুরবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই। বাজেট একটি সরকারের অর্থনৈতিক কর্মকাণ্ড। এটার পক্ষে বিপক্ষে মত থাকবে, এটি স্বাভাবিক। কারণ সব জিনিস প্রত্যেকটি মানুষকে ভালো লাগে না। কারো রাত ভালো লাগে, কারো দিন ভালো লাগে, কারো সূর্য ভালো লাগে, কারো হয়তো মেঘ ভালো লাগে। তা আমাদের বিরোধী দলের সদস্যরা অনেক সুন্দর সুন্দর প্রস্তাবনাও দিয়েছেন, অনেক সুন্দর আলোচনাও করেছেন, এজন্য ওনাদেরকে আমি ধন্যবাদ জানাই। কিন্তু আমাদের মজ্জাগত কিছু স্লোগান রয়েছে, যেটা দীর্ঘদিন ধরে আমরা লালন করে থাকি। মানি না, মানব না, গণবিরোধী বাজেট, গরিব মারার বাজেট। তা আমরা তো একটি অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশ দেখতে পাচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে, সকলের সহযোগিতায়। সুতরাং ওই ধরনের পুরনো বক্তব্যগুলো এখনও যেন কোনো কোনো জায়গায় আমরা বলে ফেলি। গরিব মারার বাজেট, গরিব মারল কেমনে? প্রথমেই তো উনি ফ্যামিলি কার্ড দিলেন। কাদেরকে দিলেন? বড় লোকদের দিলেন? দিলেন একদম অসহায় হতদরিদ্র মাদের কাছে। কেন মাদেরকে দিলেন? ওই মারা সবচেয়ে অবহেলিত, নির্যাতিত, অসহায়। কাদেরকে কার্ড দিলেন? কৃষকদের কার্ড দিলেন। বাংলাদেশ কৃষি প্রধান দেশ, কৃষি আমাদের জীবন, কৃষি বাংলাদেশ। সুতরাং যারা কৃষিকাজে জড়িত থাকেন, তারা যে কত কষ্টে থাকেন, তাদেরকে উনি দিলেন। উনি সম্মানী ভাতা দিলেন কাদেরকে? মসজিদের ইমাম, পুরোহিত, মুয়াজ্জিনদের। আপনারা জানেন মসজিদের ইমামতি করে, আমরা ঠিকমতো তাদের সম্মানও দিতে পারি না। ওই জায়গায় উনি অ্যাড্রেস করেছেন। উনি খাল কাটার উদ্বোধন করলেন, খাল কাটলাম। খাল কার কাজে লাগবে? গরিব কৃষকের কাজে লাগবে। কি কাজে লাগবে? বর্ষাকালে পানি নিষ্কাশন হবে, আর শুকনো মৌসুমে পানি সরবরাহ হবে, গাছ রোপণ করা হবে, সবুজে বাংলাদেশ ভরে উঠবে। যে আমাদের মাদকের ব্যাপারে, জুয়ার ব্যাপারে আইনের শাস্তির বিধান বাড়াতে হবে। আপনারা জানেন যে ধর্ষকদের শাস্তি সর্বোচ্চ মৃত্যুদণ্ড। এই মৃত্যুদণ্ড থাকা অবস্থায় বাংলাদেশে কি ধর্ষণ বন্ধ হয়েছে? হয়নি। রামিসার মতো শিশু, নন্দিনীর মতো বাচ্চারা আজকে ধর্ষিত হচ্ছে। কেন? আমাদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক অবক্ষয় একদম ধ্বংসের নিম্ন স্তরে চলে গিয়েছে। আমি মনে করি আইনের পাশাপাশি যদি আমরা একটা সামাজিক আন্দোলন তৈরি করতে না পারি, তাহলে কোনো অবস্থাতেই আমরা এই সমাজকে সঠিক জায়গায় আনতে পারবো না। সে কারণে আমি আমার জেলায় আগামী 4 তারিখ, এটি এক সময় আমার আন্দোলন ছিল, আলোকিত লালমনিরহাট, 5টি সামাজিক অপরাধের বিরুদ্ধে আমরা ওয়ার্ড, ইউনিয়ন, জেলা, উপজেলায় আন্দোলনটা আমরা করে থাকি। এখানে জুলাই যোদ্ধাদের সম্মানী দেওয়া হচ্ছে, ভাতা দেওয়া হচ্ছে, তাদের গেজেট করা হয়েছে, খুবই ভালো। কিন্তু দেশ অর্জনে যারা শহীদ হয়ে গেল, তাদের তালিকা কোথায়? তাদের তালিকা কোথায়? তাদের কি গেজেট রয়েছে? রয়নি। আরেকটি বিষয় আমাকে কষ্ট দেয়। সেদিন এক মা আমার কাছে এসেছে, বলেছে এই 17 বছর লড়াইতে আমার ছেলে মিছিল করা অবস্থায় পুলিশের গুলিতে নিহত হয়ে গেল। জুলাই যোদ্ধা, তাদের তালিকা আপনারা করলেন, কিন্তু 17 বছরে যারা নিহত হয়ে গেল, শহীদ হয়ে গেল, তাদের তালিকা কোথায়? তাদের আত্মত্যাগের মূল্য যদি আমরা দিতে না পারি, কবরে গিয়ে আমাদের জন্য তারা সঠিক দোয়া করবে না। সুতরাং আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো,
যারা দীর্ঘ 17 বছর সংগ্রাম আন্দোলন করে ক্ষতিগ্রস্ত হয়েছে, নিহত হয়েছে, আহত হয়েছে, তাদেরকে গেজেটভুক্ত করা হোক। আমরা একটি বৈষম্য করবো তা হবে না। স্বাধীনতার যুদ্ধে 30 লক্ষ লোক আত্মহতি দিল, 2 লক্ষ মা বোনের ইজ্জত গেল, তাদের কোনো গেজেট নাই, তাদের কোনো আলোচনা নাই, তাদের নাম কোনো ইতিহাসে লেখা হয় না। বাংলাদেশের স্বাধীনতার জন্য যারা আত্মহতি দিয়েছে একটি দেশের জন্য, আর জুলাইতে হয়েছে একটি গণতান্ত্রিক আন্দোলন, দুটাকে তো একভাবে দেখার কোনো সুযোগ নেই। আমরা সেটাকেও সম্মান করি, কারণ ওই জুলাই আন্দোলনে আমরা যুক্ত ছিলাম। আমি আশা করি এই বৈষম্যগুলো, এই অসঙ্গতিগুলো আমাদেরকে দূর করতে হবে, তাহলে একটি সঠিক বাংলাদেশ, সুন্দর বাংলাদেশ, আগামীর বাংলাদেশ এবং সাম্যের বাংলাদেশ গঠন করা সম্ভব হবে। আজকে আমরা মনে করি আমরা এই সংসদে একটি নতুন ধারায় সূচিত হয়েছে। আগের সংসদে আমরা দেখতাম কথায় কথায় বয়কট। আজকে বিরোধী দলের নেতারা হয়তো বয়কট করেন না, আলোচনা করেন, আলোচনা আমরা শুনবো। আপনারা বাজেটের উপরে সুন্দর প্রস্তাব দিবেন, অবশ্যই মাননীয় আমাদের অর্থমন্ত্রী সেটি গ্রহণ করবেন, পরিবর্তন অবশ্যই হবে। কিন্তু আমরা যা এখানে আলোচনা করব সেটি যাতে আমরা সবাই দুই পক্ষ আমাদের সাম্যের সঙ্গে, শান্তির সঙ্গে আমরা আলোচনাগুলো করব। এখানে বিরোধী দলের নেতা সবসময় উপস্থিত থাকেন, মাননীয় আমাদের সংসদ নেতাও সবসময় উপস্থিত থাকেন। অতীতের কোনো সংসদে আমরা এটা দেখি নাই। সুতরাং এটা আর একটা নতুন ধারা সূচনা হয়েছে সংসদে, সেটাকেও আমরা স্বাগত জানাই। এই ধারাটাকে আমাদেরকে অব্যাহত রাখতে হবে। আমরা মনে করি একটি নতুন বাংলাদেশ গঠন করতে গেলে বিরোধী মতকেও যেমন আমরা প্রাধান্য দিব, কিন্তু কোনো মতটাকে যদি আমরা কোনো রাজনৈতিক উদ্দেশ্যে প্রভাব বিস্তার করার চেষ্টা করি, সেখানেই সংকটটা তৈরি হয়।